নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকে, তাই যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করতে পারি তাহলে দেখবেন অনেকটা সময় বাঁচাতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, এখানে আছে বাচ্চাদের স্কুল প্যান্ট। দেখবেন বাচ্চারা যেহেতু ওরা খুব নোংরা করে ফেলে জামা কাপড়, আমরা কিন্তু 1 থেকে 2 দিন বাদে বাদে জামা কাপড় ধুতে হয়। এত পরিমাণে ধোয়ার ফলে ওর এই যে চেনগুলো দেখবেন প্রচুর জাম হয়ে যায়, তো অনেকটা সমস্যা হয়। দেখবেন টানতে গেলে আটকে আটকে যায়, আবার নিচে নামাতে গেলেও আটকে আটকে যায়, অনেকটা প্রবলেম হয়। আমরা বড়রা যদিও এটাকে অনেকটা সাবধানের সঙ্গে তুলতে পারি, নামাতে পারি, ছোট বাচ্চারা তো সেটা পারে না। ওরা কিন্তু মানে জোর করে টান দেয়, আবার জোর করে নামিয়ে দেয়। তো এরকম করতে গেলে চেনটা কিন্তু ভেঙেই যায়। ভেঙে গেলে তখন কিন্তু আবারও দোকানে নিয়ে যেতে হয়, সেটাকে ঠিক করার জন্য ফালতু টাকা পয়সা খরচা করতে হয়। তাই এই পরিস্থিতির মধ্যেই যাতে না পড়তে হয় তার জন্য ছোট্ট একটা উপায় করে নিতে পারেন। যখনই দেখবেন চেনটা এরকম জাম হয়ে যাচ্ছে, ভালো খুলছে না, আটকাচ্ছে না, তখন একটা কাজ করতে পারেন। প্রত্যেকের বাড়িতে সাবান আছে অথবা মোমবাতি আছে। মোমবাতি অথবা সাবান এইভাবে সমস্ত চেনের উপরে এইভাবে যদি একটা কোট করে দিতে পারেন তাহলে দেখবেন অনেকটা উপকার হবে। এই যে মোমের কোটটা আমি করিয়ে দিচ্ছি, এবার এই মোমের কোটের কারণে চেন কিন্তু যে জাম হয়ে যাচ্ছিল, যে সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটার মধ্যে কিন্তু আর পড়তে হবে না। এইভাবে যখনই দেখবেন সে বড়দের প্যান্টে হোক আর ছোটদের প্যান্টে হোক, যখনই এরকম চেনের কোনো প্রবলেম হবে একটু মোমবাতি ঘষে নেবেন। মোমবাতি ঘষে তারপর 2 থেকে 3 বার কিন্তু আপ ডাউন করতে হবে। এইভাবে উপর নিচে যদি করতে পারেন তাহলে দেখবেন চেনটা খুবই ইজি হয়ে যাবে। যে বাঁধো বাঁধো হচ্ছিল, মানে আটকে যাচ্ছিল, জাম হচ্ছিল, সেই সমস্যাটা থেকে কিন্তু একেবারের জন্য রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই কাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত সারাদিনের নানান কাজ, মানে বেশিরভাগটা কাজ কিন্তু সিঙ্কের মধ্যেই হয়। বাসন ধোয়া, সবজি ধোয়া, নানান কিছু করতে হয়। করতে করতে সেই কাজগুলো করতে করতে দেখবেন বেসিনটাকে পুরো অপরিষ্কার হয়ে যায়। আমরা কিন্তু প্রতিদিন এটাকে মেজে করে পরিষ্কার রাখি। যতই আমরা এটাকে পরিষ্কার রাখি না কেন, মাঝে মধ্যে অন্তত সপ্তাহে একটা বার ডিপ ক্লিন করা অবশ্যই প্রয়োজন। তা না হলে এর মধ্যে ছোট ছোট জীবাণু কিন্তু থেকে যায়। সেই জাম আমাদের বিভিন্ন সবজির সঙ্গে, বাসনপত্রের সঙ্গে কিন্তু সেটা আমাদের পেটের মধ্যে চলে যাবে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে। তাই আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি কোলগেট। এবার এর মধ্যে যদি লেবুর রস দিতে পারেন তাহলে খুব ভালো, যদি লেবু না থাকে সেক্ষেত্রে একটু ভিম লিকুইড দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। এবার এই যে সামান্য পরিমাণ জল দিয়ে চামচের সাহায্যে এই মিশ্রণটা আমরা তৈরি করে নেব। বন্ধুরা, সিঙ্কটাকে কিন্তু ডিপ ক্লিন অবশ্যই করা প্রয়োজন। ডিপ ক্লিন করার জন্য এই মিশ্রণটাকে কিন্তু আপনাদের তৈরি করতেই হবে। মিশ্রণটা তৈরি করে এবার সিঙ্কের মধ্যে এইভাবে চারিদিকে কিন্তু লাগিয়ে দেবেন। আমি কিন্তু আমার সিঙ্কটাকে প্রতিদিন পরিষ্কার করি, করার পরও দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা অপরিষ্কার হয়েই আছে। তো আমি মাঝে মধ্যে এইভাবে কিন্তু এক আধবার করে ডিপ ক্লিন অবশ্যই করি। তো আপনারাও চেষ্টা করবেন, প্রতিদিন পরিষ্কার তো করছেনই, তারপর সপ্তাহে অন্তত একবার একটু ডিপ ক্লিন করে নেবেন। তো এইভাবে আমি মিশ্রণটা দিয়ে একটা স্কচব্রাইটের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ঘষে নেব। ঘষে নিলে তাহলে দেখবেন একদম জার্ম ফ্রি হয়ে যাবে আমাদের এই সিঙ্কটা। বিশেষ করে রাতের দিকে দেখবেন আমাদের এই সিঙ্ক থেকে প্রচুর পরিমাণে পোকামাকড় উঠে আসে পাইপলাইনের মাধ্যমে। তখন আমাদের রান্নাঘরটাকে কিন্তু পুরো দূষিত করে দেয়, নোংরা করে দেয়, জীবাণু নিয়ে চলে আসে। তো এই সমস্ত সব সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এইভাবে রাতের দিকে একটু ডিপ ক্লিন করবেন। করার পর আপনারা কিন্তু যে কোনো একটা বাটি হোক, যে কোনো একটা ছোট বোতলের মাথার অংশ হোক, কেটে একটা ন্যাপথলিন এই ছিদ্রের এখানে দিয়ে ওটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তাহলে কোনো পোকামাকড় কিন্তু উপরে উঠে আসতে পারবে না। আপনাদের কোনো মানে বাসনপত্রের মধ্যে, কোনো সবজির মধ্যে, খাবার দাবারের মধ্যে কিন্তু কোনো ছোট পোকা মাকড়, আরশোলা কিচ্ছুই যাবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ঘষে নিলাম। এটাকে ঘষে আমি প্লেন জল দিয়ে এবার ধুয়ে নেব। আপনারা মাঝে মধ্যে দেখবেন বাসনপত্র ধুতে গেলে অনেক ভাত, তরি তরকারি কুচি এই পাইপলাইনে আটকে যায়। তখন আপনারা কিন্তু একটু মাঝে মধ্যেই গরম জলের মধ্যে একটু হলুদ দিয়ে সেই জলটাকেও এই ড্রেনের মধ্যে পাস করিয়ে দেবেন। তাহলে যত পোকামাকড় থাকবে সেগুলোও কিন্তু মারা যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার চকচক করছে। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে।
অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে এখানে আছে চাবি রিং। বন্ধুরা দেখবেন চাবি রিং অনেক দিন ব্যবহার করতে করতে যখনই একটু পুরনো হয়ে যায় আমরা চিন্তা করি সেটাকে চেঞ্জ করে নেব, অথবা নতুন কোনো চাবি আবার বাড়িতে আসলে তার সেই রিংয়ের মধ্যে কিন্তু চাবিটাকে ভরতে হয়। তাছাড়া আবার নতুন কোনো যদি আমরা চাবি রিং দেখি তখন আমাদের কিনতে ইচ্ছা করে, তখন কি করি সেই পুরনো চাবি রিং থেকে চাবিগুলোকে খুলে নতুন চাবি রিংয়ের মধ্যে পরিয়ে দিই। এবার কীভাবে এটাকে খুলবো, দেখবেন এই চাবিটা খুলতে গেলেও যেমন প্রবলেম হয়, চাবিটা আবার নতুন একটা চাবি রিংয়ের মধ্যে ঢোকাতে গেলেও তেমনই সমস্যা হয়। এই যে নখ দিয়ে আমাদের যেহেতু খুলতে হয়, নখের মধ্যে প্রচুর ব্যথা হয়। তাই আমরা ছোট্ট দুটো উপায় অ্যাপ্লাই করব, যার ফলে কোনো নখে ব্যথা করবে না। তার জন্য কি করতে হবে, নিয়ে নিয়েছি এখানে চাকু। তো আপনারা চাকুর ব্যবহার করতে পারেন অথবা এরকম কয়েনের ব্যবহার করতে পারেন। দুটোর কাজে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জয়েন্ট আছে মানে দুটো লাইন আছে, এর মাঝে চাকুটাকে আমরা যদি ঢুকিয়ে দিই খুব সুন্দরভাবে ঢুকে যাবে কোনো সমস্যা ছাড়াই। এবার এটাকে একটু ব্যাকা করে নিতে হবে। ব্যাকা করলে এর মধ্যে অনেকটা বড় ফাঁকা জায়গা হয়ে যাবে। এইবার এই ফাঁকার মধ্যে থেকে চাবিগুলো কিন্তু খুব সহজে আমরা বের করতে পারবো, বের করে নতুন চাবি রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো। তো বন্ধুরা একটা চাবি রিং আমি খোলাটা দেখালাম চাকুর সাহায্যে, আর যেটাকে নতুন চাবি রিংয়ের মধ্যে ভরবো চাবিগুলো সেটাকে আমি কয়েনের সাহায্যে দেখাবো কি করে খুলতে হয়। তো আপনাদের কিন্তু নখের হাতের কোনো ব্যথা হবে না, কোনো প্রবলেম হবে না। প্রবলেম ছাড়াই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। যতগুলোই চাবি হোক না কেন আপনাদের চাবি রিংয়ের মধ্যে রাখতে হবে। এই টিপসটা অ্যাপ্লাই করবেন, করার পর দেখতে পাবেন খুব সহজে কিন্তু কাজটা করতে পারছেন। আমি এই যে কয়েনটা ঢুকিয়ে দিলাম, ঢোকালে এবার এটা অনেকটা ফাঁকা হয়ে গেল। এর মধ্যে চাবিগুলো কিন্তু একে একে আমি ভরে দিচ্ছি। চাবিগুলো ভরে দিলে খুব সহজেই কিন্তু চাবিগুলো এই রিংয়ের মধ্যে আমি আটকে দিতে পারছি। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, এবং পরিবারের সবার সঙ্গেও কিন্তু শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে ছেঁকনির সাহায্যে আমরা চা প্রতিদিনই সকাল বিকাল খেয়ে থাকি। এবার চা ছ্যাঁকা হয়, ছ্যাঁকার পর দেখবেন প্রত্যেক দিন চা ছেঁকতে অনেক সময় চায়ের ছোট ছোট কুচিগুলো এই ছেঁকনির মধ্যে আটকে যায়। যেহেতু এর নিচে নেট আছে, সেই নেটের মধ্যে ছোট ছোট কণাগুলো আটকে থেকে যায়। যতই আমরা সাবান স্কচব্রাইট দিয়ে এটাকে ঘষি না কেন, সেই ছোট ছোট চায়ের কণাগুলো ছেঁকনি থেকে কিন্তু বের হয় না। তো বন্ধুরা তার জন্য ছোট্ট একটা টিপস আমরা অ্যাপ্লাই করব, যার ফলে কিন্তু এই নেটের মধ্যে আটকে থাকা মানে ছেঁকনির মধ্যে আটকে থাকা চায়ের ছোট ছোট কণাগুলো, যার ফলে ভালো চা ছেঁকা যাচ্ছে না, দুধ ছেঁকা যাচ্ছে না, সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পেয়ে যাব। আমরা এখানে একটা দেশলাই নিয়ে নিয়েছি। দেশলাইয়ের কাঠিটাকে জ্বালিয়ে নেব। জ্বালিয়ে দেখবেন যে সমস্ত চায়ের ছেঁকনির এই নিচের অংশে প্রচুর পরিমাণে ছোট ছোট চায়ের কণা আটকে গেছে, তাদের জন্য কিন্তু এই টিপসটা। এইভাবে একটু নিচে আগুন ধরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু ওই চায়ের ছোট ছোট কণাগুলো পুড়ে যাবে, পুড়ে নিচের দিকে কিন্তু পড়ে যাবে। পড়ার পর এটাকে কি করবেন, লাস্টে একটা ব্রাশ দিয়ে যদি ঘষে নিতে পারেন তাহলে কিন্তু সেই ছোট ছোট পোড়া কণাগুলো কিন্তু খুব সহজেই পড়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি আবার একটা দেশলাই জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে কিভাবে কাজটা কিন্তু করতে হবে। এইভাবে দেশলাইয়ের সাহায্যেই আমরা আগুন দিয়ে আমরা এই জায়গাগুলোকে পুড়িয়ে নিচ্ছি। এবার ব্রাশ দিয়ে ঘষলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমি আরও একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে এই ছেঁকনিটাকে পরিষ্কার করতে হবে। প্রথমে যেটা করতে হবে, একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জলটাকে গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো লবণ। এবার এই যে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, সেই লবণটাকে একটু ফুটতে দিতে হবে, মানে গরম হতে দিতে হবে জলটা। এই লবণ জলের মধ্যে ছেঁকনিটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে কোন কোন জায়গায় পরিষ্কার করব সে সমস্ত জায়গাগুলো খুবই অপরিষ্কার হয়ে আছে। এইবার গরম জলের মধ্যে এইভাবে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর আবারও ফিরে আসছি। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। আসার পর আমি ছেঁকনিটাকে তুলে নিয়েছি। তোলার পর আপনাদের দেখিয়ে দেবো ছেঁকনির কোথায় কোথায় প্রচুর পরিমাণে নোংরা থাকে। এই যে ঠিক এই যে খাসটা আছে এই কোনাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন কতটা কালো কালো নোংরা হয়ে আছে। এটাকে যে কোনো একটা সেফটি পিনের সাহায্যেও কিন্তু আপনারা নোংরাটাকে বের করে নিতে পারেন, অথবা একটা চাকুর মাথার সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন। এখানে সাইড থেকে কতটা নোংরা হয়ে আছে, কালচে হয়ে আছে, এই জায়গা
দেখতে পাচ্ছেন চায়ের কুচিগুলো এর মধ্যে কিন্তু আটকে গেছে। আমরা দুধ ছেঁকি, সে দুধের কোনো কণা এর মধ্যে আটকে যায়। তো সেই সমস্ত কারণে দুধ থেকে আমরা যতই ঘষি মাজি পরিষ্কার করি, দেখবেন সেইভাবে পরিষ্কার হয় না। তো গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে কী হয়, নোংরাগুলো অনেকটা নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার কারণে সেফটি পিন অথবা চাকুর মাথা দিয়ে এইভাবে ঘষে নিলে নোংরাগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। এইবার আপনাদের আরও একটা কাজ করতে হবে, নিয়ে নিতে হবে একটা ব্রাশ। তো আপনারা যদি একটা ব্রাশ নিয়ে নিতে পারেন, সেই ব্রাশের সাহায্যেই কিন্তু এই যে সমস্ত কণাগুলো আছে, খাঁজগুলো আছে, যার মধ্যে যে কোনো নোংরা পড়ে আটকে জমে আছে, সেইগুলো কিন্তু আর জমা থাকবে না। আমি ব্রাশের সাহায্যে একটু ঘষে তারপর কিন্তু আপনাদের দেখিয়ে দেবো কাজটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে সেকনির মধ্যে এই সমস্ত নোংরা দাগগুলো পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা ব্রাশ দিয়ে একটু ঘষে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার পেছন দিকের যে সমস্ত আগুন দিলে কালি কালি হয়ে যায়, সেগুলো কিন্তু আপনাদের এই লবণ জলের সাহায্যেই তুলতে হবে। তুলে সেকনিটা কিন্তু এই গরম জলের মধ্যে আপনারা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে, লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে যদি পরিষ্কার করে নেন বন্ধুরা, বিশ্বাস করবেন যে এটা কতটা নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। এর কোথাও কোনো নোংরা থাকবে না, নোংরা থাকলেও ব্রাশের সাহায্যে একটু ডলে নিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা এইখানে নোংরা ছিল, সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। এবার এই যে লবণ বাটির মধ্যে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার নিয়ে নেব আমরা আলু। তো আলুর কি কাজ? আলু সাধারণত আমরা কিন্তু আলুর সবজি করছি, পরোটা তৈরি করছি। তো আজ আলুর একেবারে অন্যরকম টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু অনেক সময় আলুর রস মুখেও ইউজ করছি, ফেসিয়ালের জন্য, বিভিন্ন কারণে আমাদের মুখের যে মুখ চর্চা যারা করে, স্কিনের চর্চা যারা করে, তারা কিন্তু আলুর রস ব্যবহার করে। তো আমি চাকুর সাহায্যে আলুটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। কেটে নেওয়ার সঙ্গে আলুর মধ্যে কিন্তু প্রচুর রস আছে। সেই রসের সাহায্যে আমরা কিন্তু এই লবণের মধ্যে আলুটাকে চুবিয়ে নিচ্ছি। আলুটার মধ্যে পুরো লবণ আটকে গেছে। এইবার এটাকে আমরা কি করব, নিয়ে চলে যাব সোজা ফ্রিজের কাছে। বন্ধুরা, দেখবেন আমাদের অনেক সময় অনেকের ডিপ ফ্রিজের মধ্যে পুরো বরফ জমে থাকে। এই যে পুরোটা যদি বরফ জমে থাকে, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। সেই বরফ জমার কারণে হেভি ওয়েটের কারেন্ট খরচা করতে হয়, যার ফলে আমাদের বিদ্যুতের বিল অনেকটা আসে। তো সবসময় চেষ্টা করবেন ফ্রিজারের মধ্যে যেন কখনোই বরফ না জমে, তার জন্য নানান টিপস অ্যাপ্লাই করবেন। বরফ জমলেই কিন্তু অনেকটা করে বিল আসবে। তো সেই বিল আসার থেকে বাঁচার জন্য এইভাবে লবণ আর আলু এই রসটাকে যদি ফ্রিজারের মধ্যে এইভাবে একটু ঘষে দিতে পারেন, তাহলে এই ফ্রিজারের মধ্যে একটা যে ভিজে ভিজে ভাব, সেই ভিজে ভাবটাকে কিন্তু আর আসতে দেবে না। এই লবণ ঘষার কারণে এর মধ্যে কিন্তু এই ধরনের কোনো বরফ জমে যাওয়া, ভিজে ভিজে ভাব থাকা, এই সমস্ত সমস্যা থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। এইটা করলে কি হবে, আমাদের বিদ্যুতের বিল কিন্তু প্রচুর পরিমাণে কম আসবে। আর ফ্রিজারের মধ্যে যে ভীষণ পরিমাণে বরফ জমে যাচ্ছিল, সেই বরফটাও কিন্তু আর জমবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো বাই, টাটা।